হ্যালো এইচএসসি 28 ব্যাচ অথবা তোমরা যারা নিজেকে এসএসসি 26 বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এখন তো রেজাল্ট দেয়নি। তো তোমরা অনেকেই চিন্তা করছো কলেজ লেভেলের যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে কোন সাবজেক্টটায় সবচেয়ে বেশি স্টুডেন্টরা প্যারা খায়। তো আমি আমার বিগত বছরের এক্সপিরিয়েন্স বা ফিজিক্স পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে ফিজিক্সে আসলে অনেক বেশি স্টুডেন্ট স্ট্রাগল করে। তার অন্যতম কারণ যে ম্যাথে তুমি যদি একটা সার্টেন টাইপের ম্যাথ করো, কিছু ম্যাথ করো, বই থেকে দেখা যাবে হুবহু ম্যাথটা চলে আসবে। True. কেমিস্ট্রিতেও তোমার অবশ্য বেশি জটিল করে না, বাট ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে তুমি কতটুকু জানো তার উপর নতুন নতুন সৃজনশীলতা থেকে প্রশ্ন আসে। সো তুমি প্রত্যেক বছর দেখবা নতুন নতুন টাইপের কোশ্চেন আসতেছে, এই জন্য দেখা যায় স্টুডেন্টরা প্যারা খায়। সো এই ভিডিওতে আমি এবং তোমাদের নিয়াজ ভাই আমরা দুজন মিলে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তুমি এইচএসসি লেভেলের ফিজিক্সে অনেক ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবা, তোমার কোনো প্যারা তুমি ফেস করবা না ইনশাল্লাহ। সো এখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে, অ্যান্ড প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে আমি সব কিছু বুঝাই দিব, ভাইয়া বুঝাই দিবে, যেন এই জার্নিতে ফিজিক্স তোমার পথের কোনো কাটা না হয় ইনশাল্লাহ। সো এই ভিডিওতে আমরা পারভেজ যেভাবে করে বলছি, আমরা এই যে 5টা পয়েন্ট আমরা দেখতেছি, জাস্ট 5টা পয়েন্টে তোমাদেরকে আসলে তোমাদের এই মুহূর্তে করণীয় যা যা কিছু আছে বুঝাই দেওয়া হবে। সেই ভিডিও তৈরি করার আগে কিন্তু এই 5টা পয়েন্ট আমরা দুজনে মিলে ডিসকাস করছিলাম আসলে কোন কোন পয়েন্টগুলো অ্যাকুরেটলি তোমাদের জন্য কাজে আসতে পারে। সো টু বি ভেরি মাচ ফ্রাঙ্ক, যা যা কিছু কাজের সব কিছু 5 পয়েন্টে। ওকে, সো আমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখব। তোমরা, এটা আমি জানি যে তোমরা এই পর্যায়ে এসে এই যে এই টাইপের যে ভিডিওগুলো আছে, যে ভিডিওর মাধ্যমে আসলে তোমরা উপকৃত হতে পারো বলে মনে করবা, বাট সেই ভিডিও কিন্তু শত শত পাবা। তার ভিতরে ইফেক্টিভ ভিডিও যেটা, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। সো উই থিঙ্ক ইটস গোনা বি ইফেক্টিভ, রাইট? 5টা পয়েন্ট এই জন্য রাখছি যে মেসি 5টা গোল করছে, আবার কেউ মনে করে না ব্রাজিলের 5টা কাপ, দুইটা ম্যাচে 5টা গোল করছে আর কি। দুইটা ম্যাচে 5টা গোল। আচ্ছা, শুরুতেই দেখো, এইচএসসিতে ফিজিক্সে সবচেয়ে ভালো করার জন্য বা ফিজিক্স শুরু থেকেই তোমার বেসিক ক্লিয়ার রাখার জন্য তোমার একটা জিনিসে ফোকাস ভালো মতো রাখতে হবে, সেটা হচ্ছে তোমার বেসিক ফাউন্ডেশন। ভাই বেসিক ফাউন্ডেশন বলতে কি বোঝাচ্ছি? বেসিক ফাউন্ডেশন বলতে বেসিকলি আমরা বোঝাচ্ছি যে তোমাদের শুরুতে, হ্যাঁ, শুরুতে যে তোমাদের যেসব জিনিসপত্রগুলো প্রিরিকুইজাইট আছে সেগুলো একটু সেট করে নেওয়া। যেমন এর ভিতরে নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম চ্যাপ্টার, যদি আমরা ভেক্টর ধরি, পরিমাপ একটা চ্যাপ্টার আছে, ওটা খুবই ছোটো, বাট ভেক্টর যদি আমরা ধরি সেক্ষেত্রে তোমাদের দেখবা ক্যালকুলাস চলে আসবে। ভেক্টর ক্যালকুলাস একটা পার্ট আছে, দেখবা ভেক্টরের লাস্টের যে পোর্শনটা ওখানে ভেক্টর ক্যালকুলাস বলে একটা পার্ট আছে। এবং এখানে আরও প্রিসাইজলি যদি আমি বলি, আমরা যখন ম্যাথমেটিক্স পড়বো তখন ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন পড়বো, কিন্তু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু আসলে পড়বো না ম্যাথমেটিক্সে। কিন্তু এখানে কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে। সো এই যে ডিফারেন্সিয়েশন বা আমরা যদি বলি ক্যালকুলাস ওভারঅল, সেটা যদি না জানো ফিজিক্সে কিন্তু বারবার আমরা হোঁচট খাবো। তো এরকম টুকটাক অনেকগুলো ব্যাপার আছে, সেই জায়গাতে আমাদের আসলে বেসিক ফাউন্ডেশনের দরকার আছে, যেটা না জানলে পরে আমরা ফিজিক্স পড়তে গেলেই আসলে হোঁচট খাবো। এখন এটা সলিউশন নর্থডাম কলেজে আমরা একটা পাইছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ ভাই, শুরুর দিকে করা হ্যাঁ। দিত, বাট তোমাদের ক্ষেত্রে অনেকে হয়তো বা সেরকম ফ্যাসিলিটি পাবা না। ইন দ্যাট কেস কোনো চিন্তার কোনো বিষয় নাই, তোমাদের ফিজিক্স পড়ার জন্য যেগুলো প্রিরিকুইজিট আছে এগুলো ইনশাল্লাহ ভাই আমরা একটা ভিডিও বানাই ওদেরকে সব কিছু হ্যাঁ, ক্লিয়ার করে হ্যাঁ, দেবো, একটা হ্যাঁ, প্লেলিস্ট বানাই ক্লিয়ার করে দেবো। হ্যাঁ। কারণ এইটা না জানলে তুমি ফিজিক্স যতই চেষ্টা করো বুঝার, ফিজিক্স যতই ফিল করার চেষ্টা করো, প্রথম দিকে এসে তুমি হোঁচট খাবা একটা, তোমার কাছে মনে হয় আমি মনে হয় ফিজিক্স পারি না, বাট আসলে কিন্তু তুমি ফিজিক্স হয়তো বা পারো, বাট তোমার যে টুলস তোমার জানা দরকার ওইখানে হয়তো তোমাদের ঘাটতি আছে, এটা কিন্তু তোমার দোষ না। কিন্তু অনেক স্টুডেন্ট এখানে এসে ডিমোটিভেটেড হয়ে যাবে, আমি দেখছি। এক্স্যাক্টলি, So, এটাই হয়। হ্যাঁ, এই জন্য যেন এই প্যারাটা না হয়। সো ইনশাল্লাহ আমি তোমাকে বলে দিচ্ছি, ভাই তোমাকে যেমন বললো যে তোমার ক্যালকুলাস, বিশেষ করে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা, ওইটা আমাদের লাগে। তারপরে তোমরা এসএসসিতে হয়তো বা সরল রেখার ইকুয়েশন একটু হালকা পাতলা আইডিয়া পাইছো, বাট ওটা গ্রাফিক্যালি জিনিসটা কেমন এই আইডিয়াটা ভালো মতো ক্লিয়ার হইতে হয়। সো এই জিনিসগুলো তুমি একটু একটু কষ্ট করে যদি তুমি নিজে থেকে পড়তে চাও, পড়ে নিতে পারো, তোমার হেল্প হবে। অথবা আমরা ইনশাল্লাহ তোমাদেরকে একটা প্লেলিস্ট বানাই, এইগুলো ক্লিয়ার করে দিব যেন ফিজিক্স পড়ার আগে এই ধাপটা তোমার অতিক্রম হয়ে যায়, বুঝছো? সো পারভেজ যেটা বলছে আর কি, ওই টোনটা আমি একটু তোমাদেরকে মিলাই দিই এরকম, যে ফিজিক্সে ফার্স্ট পেপারে যদি আমরা জাস্ট ফিজিক্সটাই পড়ায় যাই, আমরা যদি ধরে নেই যে তুমি ম্যাথমেটিক্সে সব পারো, এইটা কিন্তু ধরে নেওয়ার কথা ফিজিক্স টিচারের, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে মনে হবে খাপছাড়া যে আচ্ছা এইটা তো আমি ম্যাথে পারি না, ফিলটা তুমি পাবা না। আবার ওই চ্যাপ্টারটাই তুমি যখন ম্যাথমেটিক্স পড়ে ফেলবা, যখন ক্যালকুলাস পড়ে ফেলবা, এবং ক্যালকুলাস পড়ে ফেলতে ফেলতে তোমার সেকেন্ড ইয়ারে অনেকটা অংশ চলে যাবে। তো ক্যালকুলাস কিছুটা পড়ে ফেলার পরে তোমার কাছে মনে হবে আচ্ছা এইটাই ছিল ফিজিক্স ফার্স্ট পেপার ওইখানে, তো তখন তোমার রিয়েলাইজেশনটা হয়। সো অতদিন পরে রিয়েলাইজেশন হলে যেটা হয়, সাবজেক্টের পার্সেপশন হারায় যায়। সো ওই জায়গাতে আমরা তোমাদের জন্য বেয়ার মিনিমালি আসলে ম্যাথমেটিক্যালি চলে যাওয়ার জন্য যা দরকার সেটাই আমরা করবো, ফ্রাঙ্কলি স্পিকিং, এবং সেটাই যথেষ্ট। তো তোমাদের ফ্রাঙ্কলি বলতেছি, এটা যদি তুমি জানো, কিছুটা পথ হাঁটলেই মানে পুরো এডুকেশনটা একটা সার্কেলের মতো। আমাদের এই এইচএসসি এডুকেশনটা পুরো একটা সার্কেলের মতো, তুমি যেখান থেকেই শুরু করবা সামনের দিকে আগানো, তোমার ওই কেন এটা হয়েছে তার আনসারটা পিছনে, কিন্তু তুমি পুরা সার্কেলটা ঘুরে আসলে কিন্তু তুমি
কভার করতে পারবা, ওভারঅল সিনারিওটা দেখতে পারবা আসলে কেন এটা ছিল। ওকে, তো ওই জায়গাতে আমরা তোমাদের জন্য ইজি করে দেবো। এই কাজটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এইটা যদি ফিজিক্সে না করা হয়, ফিজিক্সে পড়ে কিন্তু আসলে তুমি মজা পাবা না প্রথম 2-3 মাস। সো আমরা ওইটা ম্যানেজ করবো। তো পারবে যেটা বলছে, শুধু যে ক্যালকুলাস তা না, ম্যাথমেটিক্যালি কিছু জায়গা আছে, যেমন জিওমেট্রি কিছু জায়গা আছে, তোমরা হয়তো স্ট্রেট লাইনের ইকুয়েশন চিনতে পারো। সো আমরা অনেক সময় গ্রাফ আঁকবো ফিজিক্সে, যেখানে হয়তো বা একটা আয়তকার অধিবৃত্ত চলে আসবে, তাই না? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন কেমন, বৃত্তের ইকুয়েশন কেমন, এবং টুকটাক যেগুলো যেমন জানলে হজম হইতে সুবিধা হবে, সেইগুলো আমরা বেসিক ফাউন্ডেশনে দেখাবো। এগুলো না জানলে ওই যে বললাম ভেক্টর একটা হোঁচট খাবা, গতিবিদ্যা যায় দাফন হয়ে যাবা। সো এটা যেন না হয়, সো এটা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তোমরাও এই দিকে নজরটা রাখো যে প্রথম দিকে যে প্যারাটা খাবা, নট নেসেসারি তুমি ফিজিক্স বুঝো না, বিকজ তুমি হয়তো ওই ফাউন্ডেশনাল ম্যাথামেটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো তোমার মধ্যে নাই, বুঝছো? সো বেসিক ফাউন্ডেশনটা কিন্তু খুবই দরকারি, যেটা নিয়ে অনেকে হয়তো তেমন একটা আলোচনা করে না, বলে ফিজিক্স বড়, বুঝো, বা বুঝার জন্য তো এটা লাগবে, ঠিক আছে? সো এইটা একটা বিষয়টা গেল। এরপর তোমার যদি এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ ভাই আমার এটা বুঝতে পারছি, আমি ক্যালকুলাস পারি, সরলরেখার জিওমেট্রি পারি, আমি কনিক্সের এইগুলো আইডিয়া আমার এখন ক্লিয়ার হয়েছে, এরপর তুমি এসে ফিজিক্সের মেইন যে আমরা যেখানে ফোকাস Concept করি, clearance. কনসেপ্ট ক্লিয়ারেন্স। এবং সবাই সবসময় কনসেপ্ট ক্লিয়ারেন্সের নিয়েই কথা বলে, বাট দেখছো 5টা পয়েন্ট রাখছি, খালি কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হয় না, আর অনেক কিছুই লাগে। আবার কনসেপ্ট কীভাবে ক্লিয়ার করবা এটাও অনেকে ঠিকমতো বুঝে না। তো কনসেপ্ট ক্লিয়ার করার আমার মনে হয় ভাই কয়েকটা ওয়ে আছে। যেমন আমাদের সময় ভাই এত রিসোর্স ছিল না, তো আমরা কি করতাম, আমরা বই কিনতাম, বই কিনে বই পড়ে খুঁটায় খুঁটায় পড়তাম। এখন তো এআই আছে, আমাদের সময় এআই ছিল না, আমরা গুগল সার্চ করে করে বোঝার চেষ্টা করতাম। বাট এখন আসলে দিন অনেক না, সহজ। তোমার সময় গুগল ছিল, হ্যাঁ ইউটিউবে তো ছিল, রাইট? হ্যাঁ, ভাইয়ের আমাদের সময় সময় আমরা ভিডিও ছিল কিন্তু না। ইউটিউবে খালি থাম্বনেলই দেয়া যায়। ভাইয়ের সময় ভিডিও ছিল না। তো আচ্ছা। দেখ ভাইয়ের ওই টাইম থেকে আমাদের টাইম একটু আপডেট হয়েছে, তোমাদের কিন্তু ড্রাস্টিক্যালি আপডেট হয়ে গেছে। তোমার এখন একটা কনসেপ্ট বোঝার জন্য তুমি জাস্ট ইউটিউবে লিখলেই শত শত টিচার চলে আসবে যে আমি তোমাকে বুঝাই দিতে চাই। সো তোমার কিন্তু কষ্টটা অনেক কমে গেছে। হ্যাঁ, সো ওদের যেহেতু কষ্টটা ভাই কম, আমার মনে হয় তোমাদের এফোর্টের দিক থেকে কোনো ঘাটতি হওয়া উচিত না। অ্যাটলিস্ট মানে ভাই তো অনেক বেশি এফোর্ট দিয়ে পড়ছে, আমিও মোটামুটি এফোর্ট দিয়ে পড়া লাগছে। তোমার যেহেতু ওই দিকে কষ্টটা কম হচ্ছে, তোমার কিন্তু ক্লাসে বেশি পরিমাণ ডেডিকেশনটা দেওয়া উচিত। এবং Exactly. এটা কিন্তু আমরা ভাই দেখতে পাই যে দিনকে দিন কিন্তু পোলাপানের হচ্ছে ফিজিক্সের মানে ক্যালিবারটা স্ট্রং হচ্ছে আস্তে আস্তে True. ব্যাচের। সো তোমার কিন্তু কম্পিটিশন আস্তে আস্তে বাড়বে, ফ্যাসিলিটি যত বাড়বে কম্পিটিশনও কিন্তু বাড়বে। সো কনসেপ্ট কিন্তু তোমার খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে। সো কনসেপ্ট ক্লিয়ার করার এখন যেটা সবচেয়ে পপুলার, যেটা মানে 99.99% ওই যে ডেটল যতটুকু জীবন ধ্বংস করে, ততটুকু মানুষ আসলে ক্লাস করেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে। ক্লাস কয়েক জায়গায় তুমি করতে পারো ভাই, আমরা তো এনডিসিতে আমরা ক্লাসেই ম্যাক্সিমাম হয়ে যেত আমাদের। সো তোমার অফলাইন কলেজের যে ক্লাসগুলো, এখানে একটা কথা তো সত্য, পারভেজ, এনডিসিতে তো অনেকগুলা গ্রুপ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট আমাদের সময় 13টা গ্রুপ ছিল। রাইট। সব গ্রুপেই কি আসলে ভালো পড়া হয়? না, এটা ডিপেন্ডস অন টিচার, রাইট? রাইট রাইট। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ফিজিক্স গ্রুপে ভালো টিচার পড়ে নাই, তো ফিজিক্স আমার একটু নিজ দায়িত্বে পড়তে হয়েছে। আবার ম্যাথমেটিক্স কেমিস্ট্রি আমার জোস টিচার বলছে। সো এটাও কিন্তু ডিপেন্ড করে। এবং পারভেজ যে কথাটা বলছে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া ইফেক্টিভ ক্লাস। অ্যান্ড ইফেক্টিভ ক্লাস মানে কি, যে টিচার পড়াচ্ছেন সে কিভাবে জিনিসটাকে চিন্তা করে। একটা জিনিসকে তুমি 3ভাবে চিন্তা করতে পারো, 3ভাবে চিন্তা করতে পারতে হবে, 3টা ভাবেই চিন্তা করতে পারতে হবে। এখন এটা কিন্তু টিচারের ইন্ডিভিজুয়াল থিঙ্কিং। তোমরা যখন পড়বা, তখন আমরা যখন ক্লাস নিব, দেখবা যে আমরা কিভাবে করে ওই জিনিসটাকে ভাঙছি, ওইখান থেকেই কনসেপ্ট ডেভেলপ হবে। এবং এই জায়গাতে খুব ইম্পর্টেন্টলি একটা ব্যাপার, তোমাকে যদি বলা হয় যে তুমি 100% ফিজিক্সের ম্যাথমেটিক্স পারবা, পারবা না, কখনো পারবা না। কখনোই এই এইচএসসি সিলেবাস, এরকম সিলেবাস তুমি বুকে হাত দিয়ে কখনো বলতে পারবা না একটা বইয়ের সব অঙ্ক আমি পারি। ওই তপন স্যারের বই, যারা এখন 27-28 ব্যাচে আসো, যারা 27 ব্যাচে আসো, বা যারা তার আগে 26 ব্যাচে, তারা হয়তো বা বলতে পারো ভাই তপন স্যারের বই সব আমি পারি। বাট আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই কথা তুমি বলা মাত্রই আমি তোমাকে ওই বই থেকেই অঙ্ক দিব, তুমি দেখবে একটা অঙ্ক তুমি পারতেছো না। এরকম হাজারটা অঙ্ক লুকানো আছে ওর ভিতরে। তো কখনোই ডিরেক্টলি সকল অঙ্ক পারা যায় না। তাহলে সিলেবাস শেষ করে কেমনে? সিলেবাস শেষ করে হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্টের মাধ্যমে। তোমার যদি 100% কনসেপ্ট জানা থাকে, তাইলেই একমাত্র সম্ভব যে 100% অঙ্ক তুমি ট্রাই নিতে পারবা। কিন্তু তুমি সকল অঙ্ক করে কখনোই সব অঙ্ক ডান করতে পারবা না। তো এখানে কনসেপ্ট ক্লিয়ারেন্স ইম্পর্টেন্ট। তোমার ফুলফিলমেন্ট ফিল করতে, কমপ্লিটনেস ফিল করতে কনসেপ্ট ওয়াই দেখাইতে হবে। তো এখন কনসেপ্ট কী জিনিস, কেমনে এটা ইম্পর্টেন্ট, এইটা বুঝতে হলে তোমাকে ডেফিনেটলি আসলে ক্লাস করতে হবে। ক্লাস না করা ছাড়া তুমি এটা কোনোদিনই বুঝে কুলাইতে পারবা না। রাইট, হ্যাঁ। সো ভালো কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কনসেপ্ট ডেভেলপমেন্ট। সো এইরকমই একটি কোর্স কিন্তু আমাদের এটা। তোমরা জানো ফিজিক্সের এইচএসসি 28-এ ফিজিক্স ফার্স্ট পেপার। তো এই ফুল কোর্সে যারা যুক্ত হবা, তাদেরকে আমরা ওই অপশনটি রাখবো।
একটা কি দুইটা অপশন তুমি বাংলাদেশের রেট থেকে পাবা যেখানে আসলে কনসেপ্ট ক্লিয়ার করবে, একটা কি দুইটা, আমি এটাই বলে দিলাম আর কি। সো তার ভিতরে এই যে একটা দুইটা বলতে মানে দুইটা ধরে নাও আর কি, করে। সো এই কোর্সে যুক্ত হলে তোমরা কিন্তু সেই সুযোগটা পাবা। ওটাই যেটা ভাই বলতেছিল যে তুমি ক্লাস করতে হবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ক্লাস এখন জাস্ট আমি বলবো না যে ভাই তুমি এখানে আসো, এটা দ্য বেস্ট কোর্স এভার, এইখানেই আসে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, এমন কোনো কথাই নাই, এরকম কোনো কথা সত্য না। কনসেপ্ট অনেকভাবেই ক্লিয়ার করা যায়, অনেকে নিজ দায়িত্বেই কনসেপ্ট ক্লিয়ার করে, যেমন আমাদের সময় আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি না, নিজে থেকে কনসেপ্ট ক্লিয়ার করছি। বাট এটা কি হয়, একটা অ্যাসিস্ট্যান্ট হয় তোমাকে, মানে তোমার এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না যে আমি এটা কতটুকু পড়বো, এটা কি পড়বো, এটা কি পড়বো। যতটুকু যেখান থেকে যেমনে পড়া লাগে, যেটুকু কনসেপ্ট তোমার দরকার, সেগুলো আসলে কোর্সেই করায় দেওয়া হয়। সো বেস্ট কোর্স চুজ করাটা তোমার জন্য দরকার। যদি তোমার কোর্স না লাগে, না লাগতেই পারে, তাহলে তো কোনো সমস্যা নেই, তুমি অফলাইনেই পড়তে পারো। এখনো তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন অফলাইনেই পড়ে, অফলাইনে পড়তে পারো। বাট অফলাইনে অনেক সময় ভালো টিচারের অ্যাক্সেস পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অনলাইন খুবই ভালো একটা কোর্স। তো ম্যাক্সিমাম মানুষের জন্য আমি এখন দেখি অনলাইনটা ব্যাকআপ হিসেবে রেখে এবং দেয়। এটাও ট্রু পারভেজ যে অফলাইনের কথা যখন বলতেছো, ঢাকার ছেলেরা অফলাইনে যে অপশন পাবে, হ্যাঁ, ঢাকার বাইরে খুব কম ডিভিশনে এটা পাবে। তো ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট মানে এই অনলাইন কোর্সগুলো। পাশাপাশি এই কথাটাও বলে দিতে আসলে আমার খুব একটা মুখে বাঁধবে না, সেটা হচ্ছে যে অফলাইনে ভালো টিচারের অপশন কই, না, আসলেও কম, আসলেই কম আসলে। এখন তুমি যে টিচারকে ভালো মনে করো, তাকে তুমি ভালো মনে করে থাকো, এটা বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু তুমি ভালো মনে করে 2 বছর থাকতে পারবা, এরপরে অ্যাডমিশন হয়ে গেলে কিন্তু দেখবো যে কাজ হয় না, তখন এক প্যারা। তো অফলাইনে সময় নষ্ট হয় অনেক বেশি, এটা তো তোমরা মানবা, সময়টা কিন্তু বেশি নষ্ট হয়। তুমি একটা অফলাইন কোচিংয়ে যাবা আসবা, এখানে 1 ঘন্টা নাই অ্যাটলিস্ট, সেটা মফস্বল টাউন হলে না, বন্ধুর সঙ্গে তো আড্ডা দিবা 2 ঘন্টা। তো যাই হোক, ওই যে অফলাইনে গেলে একটু সময় নষ্ট হয় আর কি। হ্যাঁ, তো যদি অফলাইন বেটার অপশন থাকে তাহলে সেটা তোমার জন্য অবশ্যই ভালো অপশন হতে পারে। কিন্তু আমি আই এমফাসাইজ ওইটাকে তো আমাদের অতিক্রম করতে হবে না, করতে পারবে, রাইট, অবশ্যই করতে হবে। চ্যালেঞ্জ তো এরকম হবে যে অফলাইনে অনেক ভালো কোর্স থাকবে, সেই কোর্সকেও যেন আমরা সারপাস করতে পারি, সেটা কিন্তু আমাদের চেষ্টা থাকবে। ওকে, হ্যাঁ, ওই যে ভাই যেটা বলো, ঢাকার বাইরে তুমি অফলাইনে পড়তে গেলে আসলে ওই যে বুয়েটের স্টুডেন্ট, এরকম টপ লেভেলে মেডিকেল স্টুডেন্ট, এগুলো তুমি আসলে পাবা না, যেটা অনলাইনে কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারো। যেমন ভাই হচ্ছে বুয়েট সিএসসি, আমি বুয়েট ট্রিপলের। সো অনলাইনে যেগুলো মোস্ট পপুলার কোর্স, এগুলো কিন্তু সব বুয়েট স্টুডেন্ট দ্বারাই রান হয়। সো ওইগুলোও তুমি আসলে বুঝতে পারছো যে কেন তোমার জন্য অনলাইনটা বেশি বেনিফিশিয়ারি হইতে পারে। কারণ অনলাইনে যেটা বললো, বাংলাদেশে যদি 2-3টা কোর্স থাকে, 2-3টা বলতে গেলে 2টাই মনে হয়, যে কয়টাই থাকুক, তার মধ্যে এইটা একটা আমাদের বিশ্বাস। এবং বিগত বছরের স্টুডেন্টদের তুমি রিভিউ নিতে পারবা। ভাইয়ের তো অনেক স্টুডেন্ট আছে বুয়েটে টপ করা। সো আমরা যেহেতু এটা সুপারভাইজ করতেছি, সো এইটা আসলে এটা কোনো সন্দেহ রাখার কোনো জায়গা নাই যে এটা তোমার রিকোয়ারমেন্ট ফিল আপ করবে কিনা, অবশ্যই করবে। সো যদি কেউ চাও যে কোনো রিস্ক ফ্রি একটা কোনো কোর্স আছে কিনা, এটা হচ্ছে একটা রিস্ক ফ্রি কোর্স। আর আমি সবসময় এটা বলতে পছন্দ করি, এটা হচ্ছে আম জনতার কোর্স। কিছু কিছু কোর্স আছে টিচাররা ভালো পড়ায়, বাট এটা শুধু টপ ক্যালিবারের স্টুডেন্টরা নিতে পারে, অন্যরা হয়তো নিতে পারে না। বাট এই কোর্সটা কিন্তু আম জনতার কোর্স, মানে এটাতে ওই ক্লাসের ব্যাক বেঞ্চার টু ফার্স্ট বেঞ্চার সকলের প্রতি, মানে সবাই কিভাবে বুঝবে, সবাইকে কিভাবে ডেলিভার করা উচিত, ওইটা ফোকাস রেখেই করা হয়। সো যতজন স্টুডেন্টই এনরোল করবে এই কোর্সে বা থাকবে, অনেক স্টুডেন্ট হয়ে গেছে ভাই, 400 তো প্লাস হয়ে গেছে, আরো বেশি হবে। 426 জন দেখলাম একটু হ্যাঁ, আগে, একটু হ্যাঁ। এসএসসি রেজাল্ট দেয় নাই, তো মানে অলরেডি 400 প্লাস স্টুডেন্ট হইছে, এসএসসি রেজাল্ট দেয় নাই, সামনে অনেকটা জিনিসপত্র আমাদের বাকি আছে। মেজরিটি বাংলাদেশের মেজরিটি অবস্থা হচ্ছে রেজাল্টের পরে সবাই আসলে ডিসিশন নেয়। তো ওইখান থেকে নাম্বারটা বলতে আমরা কখনো স্বাচ্ছন্দ্য বোধ করি না, না না না, 400 হোক আর 4 জন হোক, ডাজন্ট ম্যাটার। বাট এখানে অনেক স্টুডেন্টরা আসলে আসবে, সেটা বুঝতেছো, মর্নিং শোজ দ্য ডে। তো ওই জায়গা থেকে অনেক স্টুডেন্ট আসবে। তো তো যারাই আসবে, এইটা আমরা এনশিওর করার চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন গ্রাফস করতে পারে। সেই স্টুডেন্ট যদি তার এফোর্টটা দেয়, সেজন্য জিনিসটা ক্যাচ করতে পারে। এখন ভাই তুমি এফোর্ট না দিলে আমার কিছু করার নেই, আমার দায়িত্ব পড়াবো, কীভাবে পড়তে হবে বলে দিব, কেমনে গ্রাস্প করবা সেটা তোমাকে বলে দিব। তুমি পরিশ্রম দিলে 100% সকল কনসেপ্ট ক্লিয়ারেন্স করে তুমি সব কিছু পারবা, এবং তুমি ব্যাক বেঞ্চার হলো ক্লাসে টপ করতে পারবা। এইটুকু এই পয়েন্টটা কিন্তু ভালো যে তোমরা কিন্তু এখনো কেউ ব্যাক বেঞ্চার্স না। বিকজ এসএসসি পর্যন্ত একটা মজার ব্যাপার কি, সবারই একটা লেভেল কিন্তু একই জায়গায় থাকে, তাই না? লেভেল গ্রাউন্ডিং থাকে আর কি একটা। সো পার্থক্যটা তৈরি হয় এইচএসসিতে। ওই এসএসসি সিলেবাসটা এমন যে সবাই পড়ালেখা করছো, কেউই অত খারাপ না যে ওরে পুল অফ করা যাবে না। ওরে পুল অফ করা যাবে, তোমাদেরকে সবাইকেই পুল অফ করা যাবে। তুমি যতটুক নলেজ আসো না, ওইটার উপরেই আমরা ফাউন্ডেশন গড়ে তোমাকে ওই জায়গায় নিতে পারবো।
কিন্তু তুমি যদি প্রথম দিকের 5-6 মাস এই সময়টা যদি নষ্ট করে ফেলো, তাহলে বিশাল মোটা দাগে একটা পার্থক্য হয়ে যাবে অনেক স্টুডেন্টের থেকে। তখন আর পুল অফ করা আসলে টাফ হয়ে যায়। সেটাই। তো ওই জায়গা থেকে আমাদের মনে হয় যে তোমরা এসএসসির শুরুতেই যদি আমাদের সঙ্গে থাকো, যেমন আমরা একটা কথা বলছি যে আমাদের এই কোর্সেই যে ডিরেক্টলি যুক্ত হবা সেটা কিন্তু আমরা অফার করছি না। আমরা এই কোর্সে তুমি জীবনচলে যুক্ত হবাই। আমাদের কিন্তু একটা কলেজ অ্যাডমিশনের জন্য একটা গ্রুপ আছে আমাদের ওয়েবসাইটে, তোমরা দেখতে পারবা। ওখানে তুমি ফ্রিতেই জয়েন করতে পারবা ওই গ্রুপে। ওইখান থেকেই কিন্তু তোমার আসলে পথ চলাটা আরও একটু সহজ হবে। কলেজ অ্যাডমিশন গ্রুপ, কলেজ অ্যাডমিশন, তার পাশাপাশি যে ফাউন্ডেশনের কথাটা আমরা বললাম, এগুলো কিন্তু আমরা ওখানে তোমাদের হচ্ছে ক্লিয়ার করে দিব। তো এটার জন্য ওই যে আছে না যে আচ্ছা ঠিক আছে আমরা যখন অনলাইনে ঘুরি, আচ্ছা এই চ্যানেলটার ভিডিও আমাদের জন্য ইফেক্টিভ, কিন্তু ওইটা যদি তুমি সাবস্ক্রাইব করো না করো, তুমি কি আসলে পরে যা ওই ভিডিওগুলো পাবা না, তাই না? তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে ওই ফাউন্ডেশনের ওই যে যেটা বলছি আমাদের ওয়েবসাইটে যে গ্রুপটা, ওখানে যুক্ত হয়ে থাকা, তাহলে তুমি আপডেটগুলো পেতে ফ্রি গ্রুপ। ওকে, সো তুমি যাচাই বাছাই করতে পারবে। ফ্রি তখনই যখন তুমি যুক্ত হবা, জয়েন না করলে কিন্তু গ্রুপের অ্যাক্টিভিটি দেখতে পারবো না আর কি। রাইট। ওকে, তো তুমি হচ্ছে এখন তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছো, তোমার মধ্যে আইডিয়া চলে আসার কথা যে কোন জায়গা থেকে ক্লাস করা বেটার হবে, এই কোর্স করবা না কোন কোর্স করবা, অফলাইন নাকি কলেজ, এবং তোমার বেসিক ফাউন্ডেশনটা প্রয়োজন। কিন্তু তুমি আসলে যদি ক্লাস করাইলাম, তুমি ক্লাসে বসে আসো, সব কিছু বুঝলা, আমি বুঝালাম, বুঝছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া বুঝছি। এটা করিও ভাইয়া? ঠিক আছে ভাইয়া করবো, কিন্তু তুমি আর করো নাই, তাহলে কিন্তু সমস্যা। সো তোমার কিন্তু প্র্যাকটিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভাই আমার মনে হয় আমি যতটুকু টাইম ক্লাস করছি বা পড়ছি তার চেয়ে বেশি টাইম মনে হয় প্র্যাকটিস করছি। আপনার কি এরকম কিনা আমি জানি না। আমি রিয়েলাইজ করছি প্র্যাকটিস বেশি করার দরকার ছিল। তোমার তোমার এটা একদম ট্রু যে মানে বেসিক্যালি বলতে আমি একদম জেনুইন কথা রিলেট করি। যখন তুমি বলতেছো আমি একদম রিলেট, আসলে আমি কি করছি, কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে আমি খুব ভালো করছি। তো ভালো করার কারণটা হচ্ছে আমি বেশি বেশি প্র্যাকটিস করছি। তো আমার ম্যাথ টিচার বলতো যে প্রত্যেকটা একটা খাতা নিয়ে সব অঙ্ক করে ফেলবা নিজের হাতে। তো সব অঙ্ক একবার করে নিজের হাতে করলে তো প্র্যাকটিস অনেক বেশি হয়ে যায়। তো আবার দুইবার করতে হইতো, একটা হচ্ছে নিজের নোটের জন্য, আর একটা হচ্ছে ওই সেম জিনিসটা আরেকবার খসড়া পেপারে করে স্যারের কাছে জমা দিতে হইতো, SW। সো একই অঙ্ক দুইবার করতে যায়, প্র্যাকটিস বেশি হইতো। সো অঙ্কে আমাদের মানে 8 রাউন্ডের মতো কুইজ ছিল, 7 না 8 এরকম হবে। তো 10 রাউন্ড, মোট 10 রাউন্ড কুইজ ছিল সব মিলে আর কি। তো সবগুলোতে 100 পাইছি, সবগুলোতে 100। এবং ওই যে প্রথমে যে 6 মাস পর একটা পরীক্ষা হয়, সেন্টার পাওয়ান হয়, এবং ইয়ার ফাইনাল, সেগুলো তো 100, মানে NDC-তে সব 100 আর কি ম্যাথমেটিক্সে। সো এটার কারণটা ছিল আসলে ম্যাথে অনেক প্র্যাকটিস করা হয়েছিল, এই যে বললাম স্যার এইভাবে করে করাইছে। কেমিস্ট্রিও তা হয়েছে, কিন্তু ফিজিক্সে তুলনামূলকভাবে আমি আসলে নাম্বার একটু কম পাচ্ছিলাম প্রথম 6 মাসে। সেটা কারণ ছিল আমি সব কনসেপ্ট বুঝতাম, প্র্যাকটিস করতাম না, মাথা অঙ্ক করে ফেলতাম, খাতার দরকার পড়তো না। প্রবলেম যেটা হইতো সেটা হচ্ছে যে পরীক্ষার হলে কনসেপ্ট ঠিক আছে, সূত্র ঠিক আছে, কিন্তু আমার ক্যালকুলেশন ভুল। হ্যাঁ এটাই। সো এই জায়গাটা আমি খুব বেশি রিয়েলাইজ করছি যে উইদাউট প্র্যাকটিস তোমার ওই দক্ষতা তুমি খাতায় তুলে ধরতে পারবা না। তুমি দেখবা যে তোমার থেকে কম জানা ওই স্টুডেন্ট, তোমার ফ্রেন্ড, তোমার থেকে বেশি নাম্বার ক্যারি করতেছে। প্র্যাকটিস মাস্ট মাস্ট মাস্ট। ওইটাই যে ভাই যেটা বললো না যে পরীক্ষার খাতা তুমি ফুটে উঠতে পারবে না। এখন ধরো দুইটা খাতা আছে, এইটা একটা খাতা, এইটা একটা খাতা, একটা তোমার ফ্রেন্ডের খাতা, একটা তোমার খাতা, দুইজনই একই ক্লাস করছে, একই পড়া, ধরো আমাদের কাছেই পড়ছে, দুজনেরই ধরো কনসেপ্ট মোটামুটি ঠিক আছে। এখন একজন খাতার মধ্যে খুব সুন্দর মতো জিনিসটা লিখছে, সব কিছু অ্যান্সার ঠিক মতো আছে, ক্যালকুলেশন কোনো মিস্টেক নাই, স্যার খাতা দেখলো 10-এ 10 দিয়ে দিল। আর ধরো তুমি প্র্যাকটিস করো নাই, ফলে পরীক্ষায় লিখতে গেছো, লিখতে যায় তোমার মানে মাথার মধ্যে মানে আসতেছে না ঠিক মতো, মন আপছাপছা মনে হচ্ছে, কারণ হাতে লিখলে কিন্তু জিনিসটা হচ্ছে মাথার মধ্যে ভালো সেট হয়। তারপর ধরো ক্যালকুলেশন মিস্টেক করছো, অ্যান্সারটা ভুল আসছে, তো স্যার কি মনে করবে, ও আচ্ছা এই ছেলে তো কনসেপ্ট ঠিক আছে, উত্তর না হয় ভুল দিছে, আচ্ছা ঠিক আছে একেও আমি 10-এ 10 দেই। এটা কিন্তু হবে না, তোমাকে কিন্তু 10 ফুল মার্ক তুমি পাবা না। সো তুমি এখানে তোমার নাম্বারটা কমে যাবে। কে আগে গেল? তোমার যে ফ্রেন্ড ভালো প্র্যাকটিস করছে সেই ফ্রেন্ডটা। সো ইভেন্চুয়ালি বাংলাদেশে প্র্যাকটিসে তোমার আনসার বললে 0 পাবা, কিন্তু 0 পাবা, কিন্তু কিছু নাম্বার দেয়, কিছু নাম্বার মাঝে মধ্যে পায় আর কি। হ্যাঁ, সো এই জন্যে কিন্তু প্র্যাকটিসটা খুব বেশি নির্ভর করে, খুব বেশি তোমাকে ডিফাইন করে দিবে তোমার এই পরীক্ষায় রেজাল্টটা কত ভালো হবে। পরীক্ষায় মনে রাখবা প্রবলেম দিবে, সলভ করে অ্যান্সারটা ঠিক মতো মিলাই দিয়ে আসতে হবে। এইচএসসি, অ্যাডমিশন, যেখানেই বলো, তুমি যদি অ্যান্সারটা বের করতে না পারো, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি না আছে, নো ওয়ান কেয়ার্স। সো তোমার প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। প্র্যাকটিস কোথা থেকে করবা? ভাই আমরা ক্লাসে তো প্রচুর ম্যাথ করাই দিই, ক্লাসে তোমার এইচএসসির প্রশ্ন সলভ করাই দিব, তোমার বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করাই দিব, তোমার অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাই দিব, মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি যা যা আছে। পাশাপাশি তোমার অনেকে বলো যে বাইরের দেশের প্রবলেম সলভ করতে হবে কিনা, বিদেশি বই, তো এগুলো থেকে তোমার যতটুকু দরকার, যেগুলো সব তোমাদের দরকার নেই ভাই, যেটুকু দরকার সেটুকু আমরা সলভ করাই দিব। সো ক্লাসের যে স্লাইডটা থাকবে না, এই স্লাইডটা করলেই তোমার আসলে প্র্যাকটিস মেটেরিয়ালটা হয়ে যায়, বাট তোমার আরও একটু প্র্যাকটিস করা দরকার। সেক্ষেত্রে
ভাই ওরা হচ্ছে মূল বইটা কিনবে একটা, হুম। মূল বই রাইটার ইনশাআল্লাহ তোমাদের আমি এটাও বলে দিব, অলরেডি একটা ভিডিও আছে আমার, বাট তোমাকে ফিজিক্সের জন্য স্পেসিফিকলি বলে দিব আবার। তুমি যেই বইটা ফলো করবা, যে বইটা তোমার মেইন বুক হবে, ওই বইয়ের প্রত্যেকটা ম্যাথ তুমি প্র্যাকটিস করবা, বুঝছো? এটাই ইনাফ। আরেকটা ওই এইচএসসি পরীক্ষার আগে বা কলেজে কোনো পরীক্ষা থাকলে তার আগে একটা তুমি টেস্ট পেপার বা মেডিজি কিনতে পারো, জাস্ট সৃজনশীলের আইডিয়াটা নেওয়ার জন্য। এটাই হচ্ছে প্র্যাকটিস, অ্যান্ড ট্রাস্ট মি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে না, এই জন্যই কিন্তু ধরাটা খায়। সো প্র্যাকটিসটা করতে হবে, বুঝছো? তুমি নিজেকে মানে পরীক্ষা যেন লিখবা ওইভাবে ট্রেন করতে হবে, তাহলে তুমি ভালো করবা। এক্স্যাক্টলি। তো ওইটাই যে আমরা বেসিক্যালি বই অনেকগুলো আছে, তুমি জানো যে বই 5-6টার মতো তো এমনিই পাবা জনপ্রিয়, আরও ঘাটলে 20-25টা পেয়ে যাবা, সমস্যা নেই। তো বইয়ের অভাব নেই। যদি কেউ চাও যে ভাই কতগুলো বই আছে এইচএসসিতে, তুমি লিস্ট করো, তুমি দোকানে যাও, শেষ করতে পারবে না। দ্য থিং ইজ, এতগুলো বই কি আমরা পড়বো? আমরা তো এটা জানি একসঙ্গে 2 নৌকা পা দিলেই পানিতে পড়তে হয়। তাহলে একসঙ্গে যদি 5 নৌকা পা দাও, আমাদের 5টা পা নাই, যাই হোক whatever, তো সেক্ষেত্রে আসলে কী করোনা করতে পারে, সেক্ষেত্রে তোমরা তো পানিতেই পড়বা, তাই না? সো অল আম ট্রাইং টু সে, একটা বই তুমি ফলো করবা, যে কোনো একটা বই হতে পারে, সেটা নিয়ে আলাদা আলোচনা আছে, আমরা করবো। তাহলে তোমার মাথায় কোশ্চেন থেকে গেল না, তাহলে অন্য বইগুলো যদি কিছু এক্সট্রা থাকে সেটা আমি কেমনে জানবো? ওইটা কিন্তু আমাদের দায়িত্ব। ওকে, ওইটা আমরা জানি সব বইয়ের 85% থেকে 90% থিং সেম, 10% ভ্যারি করে। আমরা ওই 10% জানি যে কোনটা কোনটা এক্সট্রা থাকতে পারে। সেগুলা কিন্তু ওই যে যেটা পারভেজ বলছে, আমিও সেটাই বলতেছি, যে সেগুলো আমাদের ক্লাসের স্লাইডেই থাকবে। সেগুলো আমরা নিজ দায়িত্বে সব অ্যাকুমুলেট করে এক জায়গায় রাখবো, যাতে করে তোমাকে 5টা বই ঘাটতে যাইতে না হয়, তুমি একটা বই আসলে ফলো করতে পারবা। এই 2টা কাজ করলে ডান। তারপরেও যে এক্সট্রা যে জায়গা আছে সেটা হচ্ছে কি, ওই যে টেস্ট পরীক্ষার আগে টেস্ট পেপার কেনা বা পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিছু 2-1টা বই তুমি অ্যাড করতে পারো, সেটা এখন না। ওই বেসিক স্লাইড আর মেন বই যদি তুমি দান করো, ওই দিয়ে তোমার অ্যাডমিশন পর্যন্ত আসলে কভার করা সম্ভব। ঠিক আছে, সো আমরা ওইটা মেনটেন করবো। তারপর অনেকে বলে যে ভাই এখন থেকে কি আমার কোশ্চিন ব্যাংক কিনা উচিত কিনা। এখন কোশ্চিন ব্যাংক হলো, কোশ্চিন ব্যাংকে তো বুয়েট চুয়েট করে এগুলো প্রশ্ন থাকবে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন থাকবে, ওগুলো ক্লাসের স্লাইডেই করাই দেবো, টপিক ওয়াইজ, বুঝছো? তো ক্লাসের স্লাইডগুলোটার প্রয়োজন হয় না, বাট এক কোশ্চেনের আইডিয়া নেওয়ার জন্য তুমি কিনতে পারো, নট নেসেসারি, মানে আবশ্যিক কোনো কিছু না ওইটা। গেল, তুমি প্র্যাকটিসও করছো। এখন প্র্যাকটিস করতে গেলে যেটা সমস্যা হবে, তুমি অনেকগুলো অঙ্ক থাকবে যেখানে তুমি আটকায় যাবা, ভুল করবা। তো কখনোই তুমি ভুল করা থেকে মানে ভয় পাবা না। ভুল করাটা আমার ইটেনসেন্স মনে হয় এটা ভালো। তাহলে বুঝতে পারছো ওই টপিকে দুর্বলতা আছে। তুমি প্র্যাকটিস না করলে, ভুল না করলে তুমি তো বুঝতেই পারবে না যে তোমার কোন টপিকে ভুল করো। সো ভুল করছো, দ্যাটস গুড। তুমি তো আর এইচএসসি পরীক্ষায় যা ভুল করতেছো না, বাসায় বসে নিজের হয়ে ভুল করতেছো ভাই। তাহলে তুমি যে ভুলটা করলা, যেই টপিকে ভুলটা করলা, ওই টপিক তোমার দুর্বলতা, ওইটা তোমার আবার ভালো মতো পড়া লাগবে। ক্লাসের ওই পার্টটা আরেকবার দেখবা, বইটা আরেকবার ওই পার্টটা ভালো মতো পড়বা। কেন ভুলটা হইলো? আমি কি সূত্র ধরতে পারি নাই, নাকি ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, নাকি ক্যালকুলেটর উঠাইতে ভুল হয়েছে, কি ছিল ওই ভুলের কারণটা, ওইটা ফিক্স করে ফেলবা, বুঝছো? সো যত বেশি ভুল করবা, তোমার তত বেশি নিজের ভুল ঠিক হবে, পরীক্ষায় যায় এই রকমের ভুলটা হবে না, বুঝছো? সো এইচএসসি পরীক্ষার খাতায়, বুয়েট অ্যাডমিশনের লিখিত পরীক্ষার খাতায় একটা ভুল করাচ্ছে বাসায় বসে ভাই ভুল করাটা বেটার। এটা কোনো মহাপাপ না, ঠিক আছে? সো ভুল করবা। আবার অনেক সময় দেখা যায় জটিল জটিল প্রশ্ন, কিছু প্রশ্ন থাকে একটা সার্টেন স্টাইলে সলভ করতে হয়, ওই স্টাইলের বাইরে গেলে সলভ করা কঠিন হয়ে যায়। সো তুমি কিছু ম্যাথে যখন আটকায় যাবা, সলিউশনটা দেখলে তোমার মধ্যে আসবে, আচ্ছা এই টাইপের ম্যাথ এমনে সলভ করতে হয়। সো পরবর্তীতে তোমার মাথার মধ্যে নতুন একটা সলভিং টেকনিক চলে আসলো, একটা সলভিং স্কিল বেড়ে গেল, তখন তোমার প্রশ্ন নতুন নতুন সলভ করতে ইজিয়ার হবে। সো আমার মনে হয় ভুল করাটা খুবই ভালো একটা জিনিস যখন তুমি বাসায় প্র্যাকটিস করতেছো, এইচএসসি বা অ্যাডমিশন পরীক্ষার খাতায় ভুল করাচ্ছে। তাহলে আমরা কেউ আসলে ভুল করতে ভয় পাবো না, বিকজ তুমি আসলে 10টা জিনিস শিখলে, যেটা তুমি ভুল করে শিখছো ওইটাই তোমার মাথায় পার্মানেন্টলি থাকবে। তুমি দেখবা ভুল থেকে নেওয়া প্রত্যেকটা শিক্ষা তোমার জীবনে আসলেই সারা জীবন মনে থাকছে, তাই না? তুমি একটা জিনিস অবভিয়াস মনে করে ভুল করলো, এবং সেই ভুলটাই তোমার মাথায় থাকবে যে আমি এটা ভুল করছিলাম। তাহলে তুমি দেখবা নেক্সট টাইম ওইটা করতে গেলেই মাথায় এই অকারেন্সটাই আসবে, এটা একবার ভুল হয়েছিল, তো পরের বার তুমি কারেক্ট করবা। তো আমার জীবনে আমি যতগুলো ভুল করছি সেগুলো থেকে যা যা কিছু শিখছি, সেইগুলো আমার প্রপার লার্নিং সেট বলে আমি মনে করি। তো ও এটা একটা ভালো পয়েন্ট কিন্তু অ্যাড করছে, ডোন্ট ফেয়ার মিস্টেক্স। তুমি কখনো ভয় পাবা না ভুল করার জন্য। কখনো খেয়াল করছো তুমি যে না, আমি একটা সময় এমনি করে জাজ করতাম 16, 17, 18 দিকে প্রচুর অ্যাডমিশনের ক্লাস নেওয়া হইতো, বুয়েট অ্যাডমিশন টেস্টের। তো তখন আসলে একটা স্টুডেন্ট কে আসলে প্রবাবল পটেনশিয়াল বুয়েটিয়ান, এটা আমি কেমনে বুঝবো? তো আমি একটা ফিল্টার সেট করলাম, যে একটা অঙ্ক দিলে আসলে যে স্টুডেন্টটা ট্রাই করে হ্যাঁ, ওই পটেনশিয়াল বুয়েটিয়ান, রাইট। আর যে আসলে অঙ্ক লিখে বসে থাকে এবার সলিউশন আসবে, ওই পটেনশিয়াল বুয়েটিয়ান না।
সো এই যে ট্রাই যে করতে পারে তার ভিতরে এই পয়েন্টটা আছে, সে ভয় পায় না মিস্টেক করতে, চিন্তা করে আমি এটা ট্রাই করি। মিললে মিললো না মিললে মানে অঙ্ক দিয়ে আমি করাইতেছি, ওই আমারটা না দেখে নিজেই পারলে কয়েক লাইন করতেছে, ওটা ভুল হইলেও ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। সো এই অ্যাটিটিউডটা খুব ভালো। সো আমি তোমাদেরকে বলবো যে ভয় পাবাই না, কলম হাতে নিবা, তোমার নলেজ দিয়েই তুমি ওটা গুতানো শুরু করবা, এবং যখনই তুমি অঙ্ক নিজের থেকে সলভ করবা প্রথমেই সলিউশন দেখবা না, একটা ট্রাই মাস্ট। এটা ভুল হোক যা হোক, এটা ট্রাই করছি, এরপর সলিউশন মিলাইতেছো, তাহলে সেটা হচ্ছে তোমার ভুল থেকে শিক্ষা হবে। তুমি যত ভুলই ট্রাই করবা 70% টাইম, তো সেই ভুলটা করার পরে তুমি যখন মিলাবা তখন তোমার মাথায় থাকবে এটা আমি ভুল করছিলাম, রাইট। হ্যাঁ, এটা ট্রাই দিবা। সো এটা একটা ভেরি গুড পয়েন্ট। সো আমি একটা কথা অ্যাড করি যে একটা প্রবাদ আছে, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, বাট এখানে একটা কন্ডিশন আছে, যদি ওই ফেইলিয়ার থেকে শিক্ষা নাও। সো তুমি ভুল করবা, ভুল করে সেখান থেকে নিজেকে ফিক্স করে ফেলবা, তাহলে দেখো পরের বার ভুলগুলো আর হচ্ছে না। তোমার কনফিডেন্সটাও বাড়বে। অনেকে প্রশ্ন দেখলেই মানে গা হাসপাস করে, ঘামে যায়, ভুল করতে ভয় পায় যে আরে যদি এটা ভুল হয়। বাট যার কিন্তু শুরু থেকেই প্র্যাকটিসটা আছে, অভ্যাসটা আছে, ও কিন্তু কিছু ভয় পায় না, কনফিডেন্স ভালো থাকে, যার ফলে ওর দেখা যায় যে অ্যান্সার ঠিকই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া। হ্যাঁ, মডেল টেস্ট দেওয়া, এটা খুবই কমন একটা প্র্যাকটিস যারা অফলাইনে পড়ে। সপ্তাহে সপ্তাহে পরীক্ষা হয়, মাসে মাসে পরীক্ষা হয়। সো পরীক্ষা দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ? ওই যে তুমি ভুল করলে যেমন তুমি নিজের ভুলটা বুঝতে পারতা, মডেল টেস্ট দিলে গেলে তুমি এটা বুঝতে পারতা আমি তো একটা অঙ্ক করতে পারি, এটা আমি সময়ের মধ্যে করতে পারি কিনা। কারণ পরীক্ষায় তোমাকে একটা প্রশ্নপত্র দিয়ে বলবে না যে পরের বছর দিয়ে সেটা সলভ করে যাও, তোমাকে পরীক্ষায় প্রশ্নপত্র দিয়ে বলে দিবে এটা 3 ঘন্টা 2 ঘন্টা টাইম, এর মধ্যে সলভ করো। সো টাইম ম্যানেজমেন্টটা একটা প্রবলেম করতে পারি বা টাইমের মধ্যেই করতে পারি, এইটা এনশিওর করার জন্য তোমার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করাটা দরকার যে আরে ঠিক আছে আমি পারি, ঠিক আছে, বাট এটা সময়ের মধ্যে পারি কিনা। সো এটা তুমি বাসায় নিজেও অফলাইনে দিতে পারো, মানে বাসায় বসেও দিতে পারো, যে গাইড টাইডে অনেক মডেল টেস্ট থাকে। আবার আমাদের এই কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমাদের পরীক্ষা হবে, বুঝছো? তারপরে আমি আর ভাই ডিসকাস পরীক্ষা যারা ভালো করবে তাদেরকে আবার প্রাইজও দেওয়া হবে, মানে একটা হেলদি কম্পিটিশন হবে। হেলদি কম্পিটিশনের পরীক্ষা দিতে মজা নাই, ওইটা আমরা ক্রিয়েট করে রাখবো। আমাদের ফোকাস থাকবে যে এই পরীক্ষায় ও ফার্স্ট হয়েছে, আমরা নাম মেনশন করবো। তোমাদের একটা অবসেশন থাকে না, ভাই আমার নাম জানে কিনা, তো ভাইরা নাম জানবে যদি তুমি পরীক্ষায় ভালো করো, গিফটও পাবা, ভালো করলে গিফটও পাবা। এক্স্যাক্টলি, তোমরা যত বেশি পার্টিসিপেট করবে আমরা তত বেশি তোমাদের অ্যাপ্রিশিয়েট করবো। এবং ওর এই পয়েন্টটার জন্য আসলে আমি এই কোশ্চেনটাও আসে মাথায়, এই কোশ্চেনটা আসে। দেখো দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আগে কি আমি পারফেকশন অ্যাচিভ করবো নাকি আগে ইফিসিয়েন্সি। অনেকে আছে যে একটা অঙ্ক আমরা জানি যে তুমি যখন একটা অঙ্ক 3 মিনিটের মধ্যে করতে পারবা তখন তুমি বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করতে পারবা। ওই অঙ্কটা 5 মিনিটে অনেকে করতে পারবে। তুমি যখন 3 মিনিটে নামায় আনতে পারবা তখন তুমি যে কোনো অ্যাডমিশন ক্র্যাক করতে পারবা। ওই সেম অঙ্কই 10 মিনিটেই অনেকে করতে পারবে। অনেকে বুঝতেছে না 3 মিনিট কেন বলতেছে, কারণ বুয়েট অ্যাডমিশন টেস্টে বা যে কোনো স্ট্যান্ডার্ড অ্যাডমিশন টেস্টে তোমাকে কম সময় কিন্তু করতে হয়, 3 মিনিটই সেটা। হ্যাঁ 3 মিনিট সেটা। সো এই জন্য তো এখন এইখানে আমার একটা পয়েন্ট এরকম আসতো, আমি এই কোশ্চেনটা করছিলাম হচ্ছে গিয়ে সোহাগ ভাইকে, যে মডেল টেস্ট হইতো না উদ্ভাসে যখন আমরা পড়তাম অ্যাডমিশন, মডেল টেস্টে যে আমি কি 20টা অঙ্কই আগে ট্রাই করব নাকি আমি চেষ্টা করব যে আমি যদি 15টা পারি 15টাই করব, কোনটা আগে? আগে কি ইফিসিয়েন্সি দ্রুত করব নাকি আগে পারফেক্টলি করব? তো এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, যে আমরা সবার আগে পারফেকশন ট্রাই করব। পারফেকশন মানে পারফেকশন ওইভাবে না, মানে নির্ভুলতা ট্রাই করব আর কি, সঠিকভাবে অঙ্কটা করতে পারবো। সেটা যদি 10 মিনিট লাগে তাহলে 10 মিনিটেই আগে আসলে আমরা অঙ্কটা করব। এরপরে আস্তে আস্তে আমরা টাইম এফিসিয়েন্ট হব, সময় কমানোর চেষ্টা করবো, 10কে 5-এ আনবো, 5কে 3-এ নিব। তো দেখো আমরা প্রথমেই কিন্তু মডেল টেস্টের কথা লিখিনি, আমরা প্রথমে কিন্তু এখানে 4টা পয়েন্ট লিখছি, এইখানে পারফেকশন আসবে। এরপরে মডেল টেস্ট যখন চ্যাপ্টার পড়ানো শেষ তখন আসবে, ওইখানে কিন্তু তোমার ইফিসিয়েন্সি আসলে অ্যাচিভ করতে হবে, যে ওইখানে তো টাইম ধরে দেওয়া হবে, আমাদের মডেল টেস্টে তো টাইম ধরা থাকবে, এতটুকুর মধ্যে এতগুলো দাগাও, তখন তুমি হচ্ছে কি আস্তে আস্তে ইফিসিয়েন্সি বাড়াবা। কিন্তু প্রথমে দ্রুত করতে হবে, অঙ্ক সব করতে সবগুলো আনসার বল কিছু আসলে যায় না তখন, তাই না? তো আগে পারফেকশন, তারপরে ইফিসিয়েন্সি। এক্সাম তোমাকে ইফিসিয়েন্সি এনে দিবে, টাইম কম্প্যাক্ট করে দিবে। সো এক্সাম তুমি যত দিতে পারবা তত তোমার শার্পনেস আসবে। তো আমরা এখানে কিছু এক্সাম রাখবো, পাশাপাশি নিজেকেও এক্সাম রাখার মেইন কথা হচ্ছে তোমরা যে এই চ্যাপ্টারটা আমাদের কাছে পড়বা, আলটিমেটলি তুমি কলেজে একটা পরীক্ষা ফেস করবা। তো কলেজে নানা রকম পরীক্ষা তোমার নিবে, সেই পরীক্ষাগুলোকেও তোমার ভালো করতে হবে। শুধুমাত্র ভাইদের কাছে পড়ে ভাইদের মডেল টেস্টে ভালো করছি এটা এখানে তো 1-2 মডেল টেস্ট হইলো, তোমার কলেজের প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে আসলে তোমার সাইন রাখতে হবে। পরীক্ষা যখনই হবে তুমি মনে করবা ওইখানেই পড়া হজম করার সময়, সারা মাস বসে এক চ্যাপ্টার পড়ছো, কিন্তু কালকে একটি পরীক্ষা আছে, রাতের বেলা ওই চ্যাপ্টার রিভিশন করলে কিন্তু এটা হজম হয়, ডাইজেস্ট হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা পরীক্ষার আগের রাত হচ্ছে
বহুত তাৎপর্যপূর্ণ, অনেক ফজিলত। তো এই ফজিলতগুলো নিতে হবে আর কি। ওকে, এগুলো করলে বুঝছো, এখন এখানে জাস্ট 5টা কথা বলছি, বেশি কিছু করতে বলছি, বেশি কিছু কিন্তু করতে বলে নেই। তোমাদের দিকে দায়িত্ব কি বেশি? দায়িত্ব কিন্তু বেশি না, তোমাদের জাস্ট স্টেপ ফলো করা আর কষ্টটা করা, আর কিন্তু বেশি কিছু নাই। মেজরিটি পার্ট কিন্তু টিচাররাই, বা যদি এই কোর্স থাকে আমারই ফলো করে দেবো, পড়াই দেবো যেটা যেটা করতে হবে। বাট বিশ্বাস করো, এই যতটুকু করতে বলছি না, এতটুকু কাজও 80% স্টুডেন্টই করে না। যার কারণে দেখা যায় যে অনেক অনেক স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট হয় না, অ্যাডমিশনও মেজরিটি স্ট্রাগল করে। সো যেহেতু তোমরা এখন এইচএসসি এর 28 মানে কলেজে উঠবা বা উঠে গেছো যখন ভিডিও দেখবা আর কি, তো শুরু থেকেই যদি এগুলো ফলো করো, তুমি দেখবা প্রতিদিন খুব বেশি পরিশ্রম করতে হবে না। এমন না তোমার প্রতিদিন 12 ঘন্টা করে পড়া লাগবে, এমন না। একটা সার্টেন অ্যামাউন্টের দিলেই, এবং তুমি দেখো খুব ইজিলি, অনেক মানে কমফোর্টেবলি তুমি তোমার সিলেবাসটাও শেষ করতে পারতেছো, বেসিকও ক্লিয়ার হচ্ছে, ফিজিক্সে খুব ভালো একটা রেজাল্টও করতে পারতেছো, ঠিক আছে? আর এই পথে তোমার যদি মনে হয় কোনো ট্রাস্টেড কোনো কোর্স, তাহলে এই কোর্সের কথা তো আমি তোমাকে বললামই, ঠিক আছে? সো ডেসক্রিপশনে এই ভিডিও যেই প্ল্যাটফর্মে দেখবা, সেটার যে কোনো একটা জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে বা ডেসক্রিপশনে, সেখান থেকে এটা দেখতে পারো। আর ক্লাসেও দেখা হবে, ফাউন্ডেশন ব্যাচেও দেখা হবে, অলরেডি দেখা তো হয়েই গেল। এবং আমাদের টু আর্লি কিন্তু আমরা একদম বলে দিচ্ছি যে এই পর্যায়ে তোমাদের একটু ব্রেদিং স্পেস আছে, একটু আছে। আসলে এইটুকু বলতে হয় যে রেজাল্ট দেয় নাই, সত্যি কথা তো বলে ফেলি আমি, তাই না? রেজাল্টের আগে পড়ালেখা খবরই পড়ালেখা হয় না ভাই, এটা করিই নাই আমি, এটা সত্য। কিন্তু একটু ব্রেদিং স্পেস আছে, বাট সেটা রেজাল্ট হওয়া পর্যন্ত। তো এইসব এই যে আমরা পয়েন্টগুলো বলতেছি, তোমার রেজাল্ট হয়ে গেছে, কলেজে ভর্তি হয়ে গেছে, 1 মাস চলে গেছে, এখন তুমি আসছো এই বেসিক পয়েন্টগুলো জানতে, তখন কাজে আসবে না, এখন আসবে। এই জন্য আমরা এখনই তোমাদেরকে এই ভিডিওসগুলো দিচ্ছি। এবং সত্য কথা, এতবার ও একবার বলছে, আমি আরেকবার বলতেছি, 90% স্টুডেন্ট এগুলো মানবে না, মানবে না। এবং এইটা যত সুন্দর করেই আমরা বলি না কেন, তাও মানবে না। রাইট। এবং আমরা জানি 90% স্টুডেন্ট সফলও হবে না। খুব সিম্পল। এখন তুমি কোনটা হতে চাও? তুমি কি ওই 10%-এ থাকতে চাও, নাকি ওই 90%-এর বেড়া জালেই আটকে থাকতে চাও? ডিসিশন ইজ ইয়ার্স। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। টেক কেয়ার। ভালো হয়েছে, অনেক লম্বা ভিডিও হয়েছে, কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ ভাই, ইফেক্টিভ ভিডিও।